প্রিয় দর্শক, দীপ্ত টিভির বিশেষ আলোচনা তক্কাতক্কিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো প্রতিবন্ধীদের উন্নয়ন ভাবনা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য 5 জন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হয়ে। আমার ডান দিকে আছেন মোহাম্মদ শেখুল ইসলাম সাগর, আইকোর আইনজীবী এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ BCAPCর ট্রেজারার। আলোচনায় আপনাকে স্বাগত। শুভেচ্ছা সবাইকে। আমি সালমা মাহবুব, সাধারণ সম্পাদক প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ PNSP, পাশাপাশি বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস B-SCAN-এও সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছি। তক্কাতক্কিতে স্বাগত। আমার বাঁ দিকে আছেন আসসালামু আলাইকুম, আমি ফয়সাল খান সুমিত, ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যাল চ্যালেঞ্জ BCAPC। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জ BCAPCর সভাপতি। আপনাকে স্বাগত। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাকসুদুর রহমান। আমি প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশের মহাসচিব এবং BCAPC, যেটা ফিজিক্যালি ক্রিকেট চ্যালেঞ্জ ক্রিকেটের সাধারণ সম্পাদক। জি, আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের আলোচকদের সঙ্গে পরিচিত হলেন। আমরা আলোচনায় যাব। প্রথমেই ফয়সাল খান সুমিত, আজকে একটা ভালো খবর যে আপনি শারীরিক প্রতিবন্ধীদের যে ক্রিকেট, সেখানে আপনি অধিনায়ক ছিলেন এবং সেখানে ভারতের বিপরীতে আপনি অপরাজিত 96 রান করেছেন। প্রথমে আপনাকে কংগ্রেচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। তো এই খেলা সম্পর্কে যদি দর্শকদেরকে এটা বলেন। এটা হচ্ছে যে ট্রাই নেশন একটা সিরিজ হচ্ছে ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের। এটা হচ্ছে 16 তারিখ থেকে শুরু হয়েছে এই মাসের এবং 20 তারিখে ফাইনাল। আজকে গ্রুপ পর্যায়ে 3টা খেলাই কমপ্লিট হয়ে গেল। তো এই ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল মাঠে এটা অনুষ্ঠিত হচ্ছে। জি, তো ফাইনালটা কবে হবে? এই 20 তারিখ। তো কি প্রত্যাশা করছেন আপনারা? ইনশাল্লাহ আমরা প্রত্যাশা করতেছি যে যেভাবে আমার টিম খেলতেছে তাতে ইনশাল্লাহ সর্বোচ্চ রেজাল্টে আমরা আশা করি। জি, সালমা মাহবুব, আপনি যদি বলেন, আপনি তো প্রতিবন্ধী নাগরিকদের নিয়ে কাজ করেন এবং সেই সংগঠনে আপনি আছেন, কি ধরনের সমস্যায় তাদেরকে পড়তে হয় বাংলাদেশে? আসলে সমস্যা তো আসলে সব ক্ষেত্রেই পড়তে হয়। প্রথম কথা হচ্ছে যে ঘরের মধ্যে ঘর থেকে বের হতে, স্কুলে যেতে, কলেজে যেতে, চাকরি ক্ষেত্রে যেতে, যাতায়াতে, সব ক্ষেত্রেই। আর সামাজিক যে ব্যারিয়ারগুলো আছে সেটাকেও ফেস করতে হয় প্রতিবন্ধী মানুষকে। অনেক ক্ষেত্রে পরিবারে দেখা যাচ্ছে যে সাধারণ সন্তানের পাশাপাশি প্রতিবন্ধী যে সন্তান আছে তাদেরকে তাদের যে চাহিদাটা সেইভাবে গুরুত্ব দেওয়া হয় না, বা ধরেন যেই পরিবার গুরুত্ব দিচ্ছে তিনি হয়তো চাইছেন যে তার অন্য সন্তানদের মতো এই প্রতিবন্ধী সন্তানটিও লেখাপড়া করুক, তো কিন্তু সেই সাপোর্টটা যখন উনি দিতে যাচ্ছেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন, তখন কিন্তু উনি সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই সাপোর্টগুলো পাচ্ছেন না। আবার ধরেন শিক্ষা প্রতিষ্ঠানও সাপোর্ট দিল, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাতায়াতের অসুবিধার জন্য কন্টিনিউ করা যাচ্ছে না। কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বিচার করা হচ্ছে প্রতিবন্ধিতার কারণে, মানে তার কি ডিসেবিলিটি আছে সেটাই তখন মুখ্য। তার যোগ্যতাকে দেখা হচ্ছে না। তিনি যে একটা মানে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাটা নিয়েই উনি এসছেন এই পজিশনে কম্পিট করার জন্য, এবং সেটা রিটেনেও উনি পাশ করেছেন, তারপরেও দেখা যাচ্ছে ভাইভাতে গিয়ে তাকে আটকে দেয়া হচ্ছে। এরকম মানে প্রতিটা ক্ষেত্রেই আমরা এই জিনিসগুলো দেখছি। এমনি কি কোনো সুমারি আছে বাংলাদেশে যে কত মানুষ প্রতিবন্ধী? সুমারি একটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে, হ্যাঁ, এখনো সেটা কমপ্লিট হয়নি। এটা হচ্ছে সমাজসেবার পক্ষ থেকে একটা জরিপ করা হচ্ছে প্রতিবন্ধী মানুষদের উপর। এটা আপাতত তারা 15 লক্ষর মতো বলছেন, কিন্তু আমরা আসলে এই সুমারিটা নিয়ে সেইভাবে মানে সন্তুষ্ট না। আমরা মনে করি আরও বেশি প্রতিবন্ধী মানুষ বাংলাদেশে রয়েছেন, এবং যারা সুমারি করছেন তারা আসলে সেইভাবে ট্রেইনড না, এবং তারা সেইভাবে আসলে প্রতিবন্ধিতাটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি প্রতিবন্ধী মানুষকে প্রতিবন্ধী যারা সুমারি করবেন করতে তাদেরকে পারবেন না। প্রতিবন্ধীর বিষয়টা ভালোমতো বুঝতে হবে আসলে। জি, জানতে হবে। এই সংখ্যার উপরে কিন্তু আবার বাজেট বরাদ্দের ব্যাপারটি নির্ভর করে। তো বাজেট বরাদ্দ নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। বাজেটে যেমন প্রতিবন্ধী মানুষেরা এখন যেই বরাদ্দটুকু পান সেটা আসলে খুবই কম, মানে আমাদের চাহিদার তুলনায় খুবই কম। তবে আমি এটা অবশ্যই বলবো যে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মানে এখন প্রতিবন্ধী মানুষেরা আগের তুলনায় অনেক ভালো আছেন।
অনেক ফ্যাসিলিটি পাচ্ছেন, কিন্তু ফ্যাসিলিটিগুলো যেগুলো প্রোভাইড করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেই ফ্যাসিলিটিগুলো দেওয়ার ক্ষেত্রে অনেক অনিয়ম আছে। যে ধরেন প্রতিবন্ধী ভাতা, শিক্ষা ভাতা, এই ভাতাগুলো আমরা প্রায়ই অভিযোগ পাই যে তারা সেভাবে পান না, ঘুষ দিতে হয় তাদেরকে, এগুলো আনতে গেলে ঘুষ দিতে হয়, মানে ওখানে যারা কাজ করেন তারা সহযোগিতা করেন না, এই ধরনের অভিযোগগুলো আমরা প্রায়ই পাই। জি, প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান যদি বলেন, আপনি যেহেতু কাজ করছেন বাংলাদেশ প্যারালিম্পিক কমিটি নিয়ে, এই সম্পর্কে একটু যদি বলেন আমাদের দর্শকদের। আসলে বাংলাদেশে প্রচুর প্রতিভাবান প্রতিবন্ধী খেলোয়াড় আছেন, তাদেরকে আমাদের প্রয়োজন শুধু খুঁজে খুঁজে বের করা। আমরা যেমন ক্রিকেট নিয়ে শুরু করেছি, ক্রিকেটে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে আমাদের, এদেরকে আমরা খুব অল্প সময়ে কিন্তু এটাই মানে তাদেরকে ট্যালেন্ট হান্টিংয়ের মাধ্যমে আমরা একটা টিম করেছি, সেটা দেখলেন কীরকম ভালো রেজাল্ট করছে, এবং আমরা খুব আশাবাদী। আমি প্যারালিম্পিকও বিভিন্ন সেক্টরে, অ্যাথলেটিক্স বলেন, সুইমিং বলেন, ভলিবলে বলেন, তারপর যে সমস্ত 19টা ইভেন্ট আছে আমাদের প্যারালিম্পিকের অ্যাপ্রুভাল পেয়েছে, ওই 19টা ইভেন্টে আমরা আমাদের দেশ থেকে ট্যালেন্ট হান্টিং করে আমরা কিন্তু খুব আশাবাদী। যেমন স্পেশাল অলিম্পিকে ওরা গোল্ড নিয়ে আসছে, অনেক সুনাম নিয়ে আসছে। ঠিক প্যারালিম্পিকে হয়তোবা শারীরিক প্রতিবন্ধীদের জন্য একটু কঠিন, কিন্তু আমরা অসাধ্য বলে কিছু মনে করি না। জি, মিস্টার সাগর যদি বলেন। আমি আসলে আমার রোড অ্যাক্সিডেন্টে আমার একটা পা নাই। যখন আমি প্রথম বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ শুরু করি, তখন ক্রিকেটারদের এত আগ্রহ এবং ওদের যে কার্যক্রম দেখে আমার পা নাই একটা, এটা ভুলেই গেছি। তখন থেকে আমি বাসা থেকে বের হই, এর আগে আমি বের হইতাম না। তখন দেখি যে একটা ছেলের একটা পা নাই, একটা হাত নাই, ওরা ক্রিকেট খেলে, আমার একটা পা নাই, এটা আমার তখন কিছুই মনে হয় না। আমি এই সংগঠনের সাথে জড়িত হওয়ার পর থেকে আমি আল্লাহর রহমতে এখন একা একাই মুভমেন্ট করতে পারি, একা একাই যাইতে পারি। আগে আমি সাহসই পেতাম না। এই জন্য আমাদের যারা এরকম প্রতিবন্ধী কনফিডেন্স অনেক বেড়েছে আপনার। হ্যাঁ, অনেক কনফিডেন্স বেড়েছে। তো এরকম যারা আছে ওরা যেন ঘরে বসে না থাকে, ওরা সমাজের জন্য বোঝা না, ওরা দেশের জন্য করতে পারে, নিজের জন্য করতে পারে, ওইটা আমাদের প্রচার করতে হবে এবং সবাইকে আহ্বান জানাইতে হবে যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সবাই কাজ করতে পারে। তো কিছু প্রতিবন্ধকতা থাকে, আমাদের এখন মুভমেন্ট করা একটু কঠিন হয়ে পড়ে। যেমন একটা সিএনজিকে বললে আমাকে যখনই দেখে তখন ওর ডিমান্ড বেড়ে যায়। এই জিনিসগুলা আবার অনেকেই করে, অনেকেই আবার বলে যে না আপনি চলেন, আপনি যেভাবে দেন এইভাবে। মানে কিছু কিছু মানসিকতার পরিবর্তনের দরকার, এইগুলোর অ্যাওয়ারনেসেরও কিছু দরকার আছে। যে এখন বাসে মনে করেন দেখা যায় উঠাইতেই চায় না, মনে করে যে ঝামেলা। আমি যদি বাসে উঠি ওরা মনে করে ঝামেলা, আমাকে বাসেই উঠাইতে চায় না। এই সমস্যাগুলো, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। জি, প্রফেসর শেখ আব্দুল সালাম, আপনি তো 4 জনের বক্তব্যই শুনলেন আসলে। তো আপনি এরকম একটা সংবেদনশীল মন না থাকলে তো এদের পক্ষে কাজ করা হয় না। তো কি বিবেচনায় আপনি যুক্ত হলেন এই প্রতিবন্ধীদের জন্য কাজ করবার ক্ষেত্রে? আসলে আমার জীবনের প্রথম চাকরিটা শুরু হয়েছিল স্পোর্টস কালচার মিনিস্ট্রিতে, রিলিজিয়াস অ্যাফেয়ার্স। তো তখন থেকেই এক ধরনের, আমি কিন্তু নিজে কোনোদিন কোনো কিছুরই ভালো কোনো খেলোয়াড়ই নই। আমি ক্যারম খুব ভালো খেলেন সেটা আমরা জানি, অংশগ্রহণকারী মাত্র বলতে পারেন। তো যখন আপনার এই প্রতিবন্ধীদের যে বিষয়টা, এই যে ক্রিকেট যখন এত উন্মাদনা, আমরা তখন আমাদের মহাসচিব, আমাদের সেক্রেটারি জেনারেল সাহেব তখন কিছু এদের কয়েকজনকে নিয়ে আসলেন যে এরা তো ক্রিকেট খেলা একটু আগ্রহী, স্যার এদেরকে কোনোভাবে একটু অর্গানাইজ করা যায় কিনা। তো আমার একটা বিশ্বাস ছিল হয়তো হ্যাঁ অর্গানাইজ করার ব্যাপারটা একটু যোগ্যতা অভিজ্ঞতা এটা আমার আছে, কেননা আগে আমি বাংলাদেশ ক্যারাম ফেডারেশন, সেটাও একটা যদিও খুবই গ্রাস রুটেড, একেবারে খুব পপুলার গেম গ্রামে গঞ্জে সব জায়গায়, বাট ভেরি ইগনোরড গেম অলসো। তো এরকম একটা বিষয়কে আপনার প্রতিষ্ঠিত করে যে আমরা দুজনেই এটা আজকে একটা জাতীয় ফেডারেশন, এবং বাংলাদেশ ক্যারাম কিন্তু এখন ওয়ার্ল্ডে এদের পজিশন 2nd 3rd এরকম অবস্থা আর কি।
তা এদের এই প্রতিবন্ধিত্বটার ভেতরে আসলে আমি মনে করলাম যে এদের এই যে মনের এই যে ব্যাপারটা, যেটা আমার খুব ভালো লাগছে আমার জীবনে, ঠিক এই মুহূর্তে একটা সাকসেসফুল মুহূর্তে এই কারণে মনে হচ্ছে যখন সাগর বলল যে আমি এই টিমের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমার যে একটা পা নেই এটা আমি ভুলে গেছি, আমি এখন বাইরে একা একা বেরোতে পারি। আমি আসলে এইটাই চেয়েছিলাম। এটাই হচ্ছে যে ওদেরকে যখন অর্গানাইজ করে আমরা যেদিন প্রথম মাঠে দেখলাম, মাঠে খেলালাম, সেদিন আমার সার্থকতা বা সেদিন আমাদের ক্রীড়ায় এই ক্রিকেটের যে জয়, আমি মনে করছি ওই জয় তো আমার শুরুই হয়ে গেছে। এবং তারপরে আমরা আপনার আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্রীড়ায় দেশে এবং বিদেশে, আমরা বিদেশের মাটিতে এ পর্যন্ত 3টা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং 3টাতেই আমরা হচ্ছে আপনার চ্যাম্পিয়ন। একটাতে তো আমরা অপরাজিত চ্যাম্পিয়ন, যেটা আমার সেক্রেটারি সাহেব বলেছেন, এটা হায়দ্রাবাদে আমরা খেলেছিলাম ট্রাই নেশনে, সেখানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এসেছি। আমরা এই বাংলাদেশের মাটিতে ঢাকাতে বসে আমরা আপনার অ্যাবল্ড 2-একটা টিমের সঙ্গে খেলেছি। আমরা আপনার ব্রিটিশ হাই কমিশন, তাদের একটা আপনার ক্রিকেট টিম তাদের আছে, অ্যান্ড দে আর অ্যাবল্ড পিপল, তাদের সঙ্গে আমরা খেলেছি। এবং থ্যাঙ্কস টু গড, আমি জানি না কবে আমরা হয়তো একদিন হেরে যাব, কিন্তু এ পর্যন্ত আমরা হারার স্বাদ পাইনি, অদ্যাবধি জিতার স্বাদ নিয়েই আমরা আপনার এগিয়ে যাচ্ছি। আমি তবে এই কথাগুলো বলার পেছনেই আমি বিশেষ করে একজন মানুষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা যখন ভারত থেকে আপনার কাপ জয় করে নিয়ে আসলাম, ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট চেলাম কাপটা দেখাবার জন্য। শি ওয়াজ কাইন্ড এনাফ যে আমরা অখ্যাত একটা এই একটা মাত্র ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, উনি আমাদের সময় দিলেন, আমাদের কথা শুনলেন এবং সেদিন উনি আমাদেরকে একটা সিড মানি দিয়ে বলেছিলেন যে তোমরা এখানে বাংলাদেশে এগুলো একটা আয়োজন করো। আজ 2 বছরের আপনার প্রচেষ্টায় আমরা সেই আয়োজনটার ভিতরে এসে আমাদের ক্যাপ্টেন বলেছেন। এবং আমার তো মনে হয় যে এ যাবৎকালের ইন্ডিয়ার বোধহয় বেস্ট টিমটা এখন তারা খেলেছে। আমরা প্রথম দিন 170 রানে আপনার জিতেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে, আজকে জিতলাম 110 রানে। অনেক সময় আমরা 94 টোটাল রান হয় না প্রতিবন্ধী এই টিমগুলোর, আজকে আমাদের আপনার ক্যাপ্টেন উনি একাই 96 রান করলেন, তো এবং অপরাজিত। তো আমার আপনার এদের মুখে এই বিজয় দেখার জন্য, এদের মাধ্যমে বাংলাদেশের বিজয়কে আরও আলোকিত করার জন্য, তাকে উজ্জ্বল দেওয়ার জন্য আমাদের পতাকা এদের হাতেই আরও উপরে উঠে যাক, আমি এই আকাঙ্ক্ষা নিয়ে আসলে এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এ নিয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে তক্কাতকিতে ছোট্ট বিরতি নিচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম প্রতিবন্ধীদের উন্নয়ন ভাবনা। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, তক্কাতকিতে আরেকবার স্বাগত। কথা বলছিলাম প্রতিবন্ধীদের উন্নয়ন ভাবনা। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে অধিনায়ক ফয়সাল খান সুমিত যদি বলেন যে ক্রিকেটের আমাদের কি কি সমস্যা আছে প্রতিবন্ধীদের ক্রিকেটে। সমস্যা তো কি, যে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় আমাদের, কারণ আমাদের এখন আমার টিমে যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে মোস্ট অফ প্লেয়ার আসে হচ্ছে যে একটু নিডি ফ্যামিলি থেকে আসে, তো তাদের অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা এখন আমরা ফেস করি, যেটা 2 বছর গ্রুমিং করার পরে যখন একটা প্লেয়ার রেডি হয় তখন দেখা যায় যে কোনো চাকরির কারণে বা অন্য কোনো কারণে সে আর ওইভাবে খেলতে পারে না। সো আমাদের যে এটা বিসিএপিসি হোক আর ক্রিকেট বোর্ড হোক আর গভর্নমেন্ট হোক, যেটাই হোক, আমরা যে কোনো একটা যে ইসের আন্ডারে যেতে যাচ্ছি, যে এটা হতে পারে যে একটা বেতন সিস্টেম বা জীবিকা নিরাপত্তা সাপোর্ট। হ্যাঁ, তাছাড়া কিন্তু আমাদের এখন যারা ভালো প্লেয়ার আছে 1-2 বছর পরে তারা কিন্তু হারিয়ে যাবে, ধরে রাখতে যাচ্ছে না, ধরে সম্ভব না। এটা যখন একটা ফ্যামিলি প্রেশার চলে আসে, কোনো একটা চাকরিতে চলে যায় বা চাকরির জন্য চলে আসে, তখন কিন্তু আপনি খেলতে পারবেন না এইসব টেনশন নিয়ে, তাকে রুজির প্রশ্নে যেতেই হবে। এটা একটা খুব আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে, কারণ আমরা অলরেডি 2-3টা প্লেয়ার অলরেডি এরকম হারিয়ে ফেলছি, যারা কিনা হয়তো 2 বছর আগে বা 1 বছর আগেও খুব ভালো খেলছে, কিন্তু তারা এই জীবিকার তাগিদে এখন আর খেলতে আসে নাই। এবার মাকসুদ ভাই কিছু বলতে যাচ্ছিলেন। আমি সুমিতের সূত্র ধরেই বলছি, আমাদের প্রতিবেশী দেশ ভারতে, সেখানে কিন্তু যারা ভালো খেলে তাদের কিন্তু কোনো না কোনোভাবে বিভিন্ন অর্গানাইজেশন প্রোভাইড করে, কিছু না তারা খেলবে, কিন্তু ওই খেলার পরিপ্রেক্ষিতে তাদেরকে ফিনান্সিয়ালি একটা সাপোর্ট দেবে, এটা রিহ্যাবিলিটেশন আর কিছু না। ওরা যদি কোনো না কোনোভাবে যদি ফিনান্সিয়ালি সাপোর্ট না পায়, তাহলে তারা
এই স্পোর্টসটা কন্টিনিউ করতে পারবে না। এটা খুব এটা চমৎকার একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ উৎসাহ বিষয়, নিয়ে তারা আসছে, কিন্তু উৎসাহ ধরে রাখতে হবে। ধরে রাখতে হয়। আর আমি সাগরের সূত্রতে বলি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে প্রতিবন্ধীদের ব্যাপারে, যেটা হলো সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি পজিটিভ বলে উনি কিন্তু সব ধরনের স্পোর্টসে কিন্তু উনি সবসময় সহযোগিতা করছেন, পৃষ্ঠপোষকতা দিচ্ছেন। অটিজম নিয়ে তার বিশেষ আগ্রহ ভাবছেন। যেমন আমি বলি, আমি কিন্তু প্রতিবন্ধী যে স্কুল সুইড, আমি উইস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সেক্রেটারি। আমি ওদের দেখি যে অটিস্টিক বাচ্চাদেরকে একটু সাপোর্ট দিয়ে তারা কি পরিমাণ আনন্দ বোধ করে। ওদের দেখলে, ওদের আনন্দ দেখে মনে হচ্ছে আমরা সোসাইটিতে আমরা বোধহয় কিছু একটা যা করছি এর চেয়ে আরো বেশি কিছু করা দরকার। মিস্টার সাগর, আমি এই ব্যাপারে বলবো, আমাদের বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিয়াল পার্সন আছে, ওদের গভর্নমেন্টে কিন্তু একটা স্কোপ করে দিয়েছে। আমি একজন আইনজীবী হিসেবে বলি যেটা, যে ওরা যে টাকাটা পে করবে একজন প্রতিবন্ধী মানুষকে, ওইটা কিন্তু ট্যাক্স ফ্রি। হ্যাঁ, ওই টাকাটা প্রত্যেকটা ব্যবসায়ী তাদেরকে এগিয়ে আসা দরকার, কর্পোরেট সেক্টরে আসা দরকার। সিএসআর এর ছাড়াও একজন এমপ্লয়িকে যখন ওরা টাকাটা পে করবে, ওইটা ট্যাক্স পে, এটার কোনো ট্যাক্স আসবে না। হ্যাঁ, তো ওই সুযোগটা কোম্পানিও নিতে পারে, গভর্নমেন্ট কিন্তু এটা করে দিছে অলরেডি। ওইটার জন্য আমাদের প্লেয়াররাও সাপোর্ট পেল, যারা এরকম প্রতিবন্ধী ওরাও সাপোর্ট পেল। জি, সালমা মাহমুদ যদি বলেন। যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে খেলার মাঠে ডেইলি আসা যাওয়ার যে বিষয়টা, একটা তো হচ্ছে যে তার ফ্যামিলি সাপোর্ট, যে সেটা যেন কন্টিনিউ করা হয়, যাতে সে মানে এইখানেই থাকে, অন্য জায়গায় যেন না যায়, তাকে ধরে রাখা। যেমন আমাদের জাতীয় দলের প্লেয়াররা যেমন বেতন পাচ্ছেন, তাদের সেটা দিয়েই ভরণ পোষণ হচ্ছে না, আবার বিভিন্ন লিগে যখন খেলছেন সেটা থেকেও তারা আর্ন করছেন। কিন্তু এখানে যারা প্রতিবন্ধী ক্রিকেটাররা আছেন, তারা কিন্তু সেইভাবে সেই আর্নিংটা পাচ্ছেন না। তো নিজের খরচেই খেলার মাঠে আসতে হচ্ছে, টুর্নামেন্টে যেতে হচ্ছে। এই জায়গাগুলো মনে হয় যে আরেকটু মানে সাপোর্ট দরকার। এখানে বাংলাদেশে কিন্তু আসলে অনেক কোম্পানি আছেন যারা চাইলেই এই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। যেমন ধরেন আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম কিন্তু অনেক সাপোর্ট পাচ্ছে, কিন্তু এই দিকটাকেও কিন্তু হাইলাইট করা দরকার। এবং আমার কাছে মনে হয় যে এখানে মিডিয়ারও একটা ভূমিকা আছে। এই যে টুর্নামেন্টটা হচ্ছে, মিডিয়া যদি সেভাবে এই জিনিসটাকে তুলে ধরতো যে তারা খেলার মাঠে খেলছে, কিভাবে খেলছে, এই ধারণাটা কিন্তু মানুষের নেই যে এই ধরনের প্রতিবন্ধী মানুষেরা খেলার মাঠে কিভাবে খেলছে। বিজ্ঞাপনদাতারাও স্পন্সরও হতো, আগ্রহী হতো। কারণ প্রতিবন্ধী মানুষ খেলবে এটাই তো মানুষ ভাবতে পারে না, তারা কি খেলবে। এবং এটা হচ্ছে যে ক্রিকেটটা হচ্ছে যে আমরা যে ক্রিকেটটা খেলি, এটা নট যে আমরা সফট বলে খেলি, একদম ক্রিকেটের বলে, ক্রিকেটের রুলসে খেলি। কারণ এটা কিন্তু একদম প্যারালাল কাছাকাছি, যে আমাদের অ্যাবেল ক্রিকেটের কাছাকাছি। কারণ যেই ছেলেটা একটা হাত নাই, সে কিন্তু একটা অ্যাবেল ছেলের মতো জোরে বল করবে। সো এটা কিন্তু মানে বিষয়টা এরকম না যে প্রতিবন্ধীরা খেলতেছে এখানে আমরা সফট বলে খেলতেছি, এটা না, একদম সত্যিকারের ক্রিকেট। প্রফেসর শেখ আব্দুল সালামকে বলবো, কারণ আমি জানি যে আপনি হচ্ছেন যে বিসিসি নিয়েও কাজ করেছেন, যে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, ওই যে দৃষ্টিভঙ্গি, এই মানুষের আচরণ, দৃষ্টিভঙ্গি প্রতিবন্ধীদের প্রতি কিভাবে পরিবর্তন করা যায়, সংবেদনশীল করা যায় কিভাবে। রাইট, এটা নিয়ে অবশ্য ম্যাডামের সঙ্গে আমার আলাপ হচ্ছিল, তারা এটা কাজ করতেছিলেন আর কি। এই দৃষ্টিভঙ্গিটার ব্যাপারটা অনেক সময় আমাদের অজ্ঞাতে হয়, অনেক সময় আপনার জ্ঞাত হয়েও আমরা করি। এই যে আজকে আপনার উন্নয়ন ভাবনা নিয়ে কথা বলছি, আজকে যখন এই দুজন প্রতিবন্ধী মানুষ যখন আপনার এই বিল্ডিংটাতে ঢুকছিল, তখন কিন্তু আপনার এই বিল্ডিংয়ে ওঠার ব্যবস্থা, এই রুমটাতে ঢোকার জন্য আপনার তাদের এই ব্যবস্থাগুলো, যেমন আমাদের ভাবনায় কিন্তু যারা আমাদের সরকারেই হোক, আমরা ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, এই ভাবনাটা তাদের ভিতরে রাখা উচিত। একটা ওয়াশরুম যে স্পেশালি থাকতে হবে, এটা ভাবা হয়নি, এটা ভাবাই হয়নি। আমার কাছে আজকে একটু খারাপ ভাবনা আমার ভিতরে কাজ করেছে আর কি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শফিক সিদ্দিক সাহেব এসেছিলেন, অধ্যাপক আনোয়ার হোসেন সাহেব এসেছিলেন। ওনারা খেলা দেখে বলছি কি হলোটা কি, এত চমৎকার একটা খেলা এরা খেলছে। হ্যাঁ, বলছি একবারে অ্যাবল পার্সনদের সাথে তুলনীয় খেলা। এবং আমরা অফার করেছি তাদেরকে, জালাল সাহেবকে আমরা বলেছি যে আপনি পিছনে যারা আমাদের বিভিন্ন সময় ক্যাপ্টেন ছিলেন, তাদের সাথে তারা অ্যাবল পার্সনের সঙ্গে আমাদের এই টিমের একটা খেলার ব্যবস্থা করেন। আরো বিশেষ নজর দেওয়া দরকার, বেশি করে দেওয়া দরকার, কিন্তু যতটুকু প্রাপ্য সেটুকু দিচ্ছে না, সেটুকু দিচ্ছে না।
তো এই বিষয়টা হয়তো এটাও ঠিক যে আমাদেরও আমরা ওইভাবে অ্যাপ্রোচ আমরাও রিস্ক করতে পারছি না। আমার বিশ্বাস যে আমি এই যে দূর হয়তো পত্রিকার নাম বললাম, কিন্তু দু একটা মিডিয়ার নাম বললাম, আমরাও তাদের কোনো না কোনোভাবে নক করতে পারলে, কিন্তু আমাদের অর্গানাইজেশনের যে এমন অবস্থা যে ওই ন্যাশনাল পার্সপেক্টিভে ওই বিচারে আমরাও অনেকটা প্রতিবন্ধী, আমরা অনেকটা হচ্ছে আমাদের লিমিটেশনস প্রচণ্ডভাবে হচ্ছে আমাদের রয়েছে। তো আমাদের গণমাধ্যম এই যে আজকে আপনারা এই দিনে আমাদের এই অর্জনের দিনে এরকম একটা বিষয় নিয়ে যে এই যে আপনারা ভাবছেন, আমি তো মনে করি এই ভাবনাটা শুধু আমরা ভাববো না, আমরা অ্যাওয়ার অফ করবো না, সমগ্র জাতির সমস্ত শ্রেণী পেশার মানুষ তারা এগিয়ে আসবেন যে হাউ টু সেন্সিটাইজ দ্য কজেস, হাউ টু ডেভেলপ দ্য কজেস, হ্যাঁ, হাউ টু মোল্ড দ্য মাইন্ড অফ দি পিপল, মোল্ড দ্য মাইন্ড অফ দি সোসাইটি। এটা আসলে সবাইকে ভাবতে হবে। তবে এখন অবশ্যই হ্যাঁ যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে প্রতিবন্ধী মানুষ নিয়ে যে সমস্ত সরকারি অর্গানাইজেশন কাজ করেন, যেমন ধরেন সমাজসেবা অধিদপ্তর বা প্রতিবন্ধী ফাউন্ডেশন, যারা কাজ করছেন, তারা কতটুকু এই বিষয়ে সংবেদনশীল? তারাও কি এগিয়ে আসছেন যে এইরকম একটা খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে, তারা কি সেই ব্যাপারে আগ্রহী কিনা, এটার প্রচারের ব্যাপারে কোনো কিছু সহযোগিতা করা বা এই প্লেয়ারদের যে কি সহযোগিতা লাগবে সেই বিষয়ে জানতে চাওয়া? এটা কিন্তু আমরা আসলে সেইভাবে দেখিনি। আপনারা হয়তো বলতে পারবেন যে এরকম কোনো মানে সহযোগিতা বা তাদের কাছ থেকে কোনো ধরনের অথচ একটি ব্যাপার জাস্ট আমি একটু ছোট্ট যোগ করি। দেখেন, আমরা প্রথম দিন যে খেলাটা যখন উদ্বোধন হলো তখন আমরা কিছু প্রতিবন্ধী বাচ্চা নিয়ে এসেছিলাম, যে ওই অটিস্টিক বাচ্চারা আমাদের খেলোয়াড়দের মাঠে প্রবেশ করিয়েছে। এক পর্যায়ে এমন হলো বাচ্চারা যেতে চাচ্ছে না, তারা খেলা দেখতে চায় আর কি। হ্যাঁ, দেখেন কি আগ্রহের যে ব্যাপারটা। কিন্তু আনফর্চুনেটলি ওরা যেহেতু অটিস্টিক, ওরা প্রতিবন্ধী, ওদের সঙ্গে যারা এসছেন তারা আর এই সুযোগটা তাদেরকে করে দিতে পারলেন না। তাদেরকে নিয়ে তাদের হয়তো প্রতিষ্ঠানে বা স্কুলে আবার গিয়ে দিয়ে আসতে হলো। এখানে তো আমি তো মনে করি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, অথবা আপনার এই যে প্রতিবন্ধী ফাউন্ডেশনটা এদের দায়িত্ব ছিল, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা আজকে মাঠে চলে যাব, সেসব স্কুলের দায়িত্ব ছিল। কাজেই তাহলে তাদেরও কিন্তু একটা দায়িত্ববোধ রয়ে গেছে টু মেক দেম অ্যাকসেপ্টেবল টু দ্য সোসাইটি। এবং এখান থেকে কিন্তু আগামী দিনের প্লেয়ার আসবে। আজকে যারা মাঠে বসে খেলা দেখছে, যেমন আমরা যখন ন্যাশনাল টিমের খেলা দেখি তখন কিন্তু কি হয় যে স্কুলগুলোকে ফ্রি দেওয়া হয় যে তোমরা এসে খেলা দেখো। তার মানে কি যে তোমরা ইন্সপায়ার হও, ভবিষ্যতে তোমাদের মধ্যে থেকেই নতুন প্লেয়ার চলে আসবে। এক্স্যাক্টলি সেম মানে ভাবে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যারা যেই সংগঠনগুলো কাজ করছেন তারা যদি তাদের বাচ্চাগুলোকে নিয়ে খেলার মাঠে আসেন, তাহলেও কিন্তু তারাও ভবিষ্যতে এখান থেকেই নতুন প্লেয়ার আসবে। অ্যাকচুয়ালি ওইখানে যে জিনিসটা হয়েছে, ক্রিকেট খেলাটা একটু কস্টলি, অন্যান্য খেলার চেয়েও এটা কস্টলি। আসলে কম খরচে ওই জিনিসটা ভালোভাবে সাপোর্ট দেওয়া যায় না, এই জন্যই দরকার বেশি। মানে এটা একটা রাজকীয় খেলার মতোই মনে হয়, যে ওইটার জন্য অনেক সুযোগ সুবিধা দরকার একটা প্লেয়ারের। আর প্লেয়ারের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন না হলে ওই খেলাটাও ঠিক মতো করতে পারে না। সিম্পল প্র্যাকটিসের জন্য আপনার অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। একটা বল কিনতে গেলে আমাদের অনেক এই যে অন্যান্য ইসের থেকে অনেক বেশি, খেলার থেকে বেশি কষ্ট পড়ে যায়। সো প্র্যাকটিসের জন্য সিম্পল অনেক এক্সপেন্সিভ হয়ে যায়, যার জন্য এটা খুব দরকার আমাদের জন্য। আদারওয়াইজ এই 1-2 বছরের পরে দেখা যাবে যে আমাদের এখনকার যা ভালো প্লেয়াররা তারা হয়তো ইন্টারেস্টেড খেলতে, বাট এই অন্যান্য কাজে বা চাকরির কারণে এগুলো করতে পারতেছে না। বাংলাদেশে আমি আরেকটা জিনিস যেটা বলবো যে শুধু ক্রিকেট না, আসলে প্রতিবন্ধী মানুষের খেলার বিষয়টা খুবই উপেক্ষিত, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধী মানুষেরা খুব ভালো করছেন। যেমন চেসে ভালো করছেন, তারপরে ডেফ ক্রিকেটে ভালো করছেন। তারা কিন্তু যেদিকেই যাচ্ছেন ভালো কিন্তু করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে না খুব একটা কাজ হচ্ছে না। কিভাবে তাদের পৃষ্ঠপোষকতা করা যায়, কিভাবে বাড়ানো যায় যে তারাও যেন খেলতে পারে। যারা খেলছেন, যারা সাধারণ মানুষ খেলছেন, সেই একই খেলা কিন্তু প্রতিবন্ধী মানুষেরও খেলতে ইচ্ছা করে। হতে পারে কিছু খেলা হয়তো হবে না, যেমন ধরেন বাস্কেটবল, ইজিলি কিন্তু বাস্কেটবল টিমও এখানে হতে পারে। বাইরে কিন্তু বাস্কেটবল টিম আছে, হুইলচেয়ার বাস্কেটবল টিম আছে। এটা সিআরপির একটা টিম করতে চেষ্টা করতেছে ওরা, যে বাস্কেটবল হুইলচেয়ার বাস্কেটবল পৃষ্ঠপোষকতা পাচ্ছে না। যেমন চেয়ারগুলো খুব কস্টলি, একটু ডিফারেন্ট টাইপের, আমাদের নরমাল টাইপের চেয়ার না, কোনো ব্যাপার না, বাইরে থেকে আমার কিনে নিয়ে আসতে হবে। আমি প্যারালিম্পিক মহাসচিব হিসেবে যেটা চিন্তা করছি যে আমার এখন একটাই প্রয়োজন, সেটা হলো ইনস্ট্রুমেন্ট।
ট্রেনিং ছাড়া কিন্তু জি, টার্গেট অ্যাচিভ করা এই যায় নিয়ে না। আমরা আরো কথা বলবো প্রিয় দর্শক। এই পর্যায়ে আরেকবার বিরতি নিচ্ছি তক্কাতক্কিতে। কথা বলছিলাম প্রতিবন্ধীদের উন্নয়ন ভাবনা। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত। তক্কাতক্কিতে কথা বলছিলাম প্রতিবন্ধীদের উন্নয়ন ভাবনা। প্রকৌশলী মোহাম্মদ মাকসুদুর রহমান যদি একটু বলেন যে আরো কিভাবে আমরা সামনে এগোতে পারি প্রতিবন্ধীদের উন্নয়নে। সেটা হলো আমরা কিন্তু সব শিল্প প্রতিষ্ঠান, ব্যাংক, যারা আমাদের দেশে অনেক পয়সার মালিক বা শিল্পপতি, ধন সম্পদ যাদের বেশি আছে, বিত্তবান যারা, তারা কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে, মানে সিএসআর বলে একটা ফান্ড তারা মানে একটা খরচ দেখায়। আমি দেখলাম যে বিভিন্ন ব্যাংক তাদের শুধু হাসপাতাল করে, স্কুল করে, বিভিন্ন প্রতিষ্ঠান করে। আমার মনে হলো যে আমি প্রতিবন্ধী সেক্টরে অনেক দিন যাবৎ কাজ করি, যেমন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নিয়ে কাজ করি। এই যে আমি বললাম একটা স্কুলের আমি উইল সিটি ওয়েলফেয়ার সেক্রেটারি, ধানমন্ডি গভর্নিং বোর্ডের মেম্বার। এরকম করতে গিয়ে দেখলাম যে আসলে সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে ওরা কিন্তু এই সেক্টরে কোনো ফিন্যান্স করে না। তারা যেটা করে সেটা হলো এই স্কুল, কলেজ, মাদ্রাসা করে, এতে আমার মনে হয় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওইটা থেকেও রিটার্ন আসে। তো আপনারা কি গেছেন সংগঠনের পক্ষ থেকে তাদের সঙ্গে কথা বলার জন্য, দাবি দেওয়া নিয়ে বোঝানোর জন্য? আমরা যেটা হলো কি যে আমরা অনেকবার অনেক জায়গায় আমরা চিঠি লিখেছি, কিন্তু রেসপন্সটা সেভাবে কিন্তু পাইনি। যেমন আমাদের এই টুর্নামেন্ট নিয়েও আমরা অনেক জায়গায় গিয়েছি যে আমাদেরকে স্পন্সর করেন। সত্যি বলতে আমার সভাপতি উনি যে কত জায়গায় নিজে, ওনার সব জায়গায় ওনার ছাত্র, টেলিফোন করে করে যেটুকু আমরা পেয়েছি সেইটুকু আমার মনে হলো যে মানে তারা অতটা অফেন্সিভ না, তাদের মধ্যে একটা লিমিটেশন সবসময় কাজ করে যে এদেরকে দিয়ে আমাদের লাভটা কি হবে, বেনিফিটটা ঠিকমতো আসবে, রিটার্নটা চিন্তা করে। তো এই সেক্টরটা হচ্ছে রিটার্ন ফ্রি। যেমন আমি পাবলিক লাইব্রেরি ইঞ্জিনিয়ার, আমি তো সরকারি চাকরি করি, গভর্নমেন্ট অফিসার। আমি দেখেছি পাবলিক লাইব্রেরি মানে হলো আমরা বিনামূল্যে আমরা পড়াশোনা করাচ্ছি ছাত্রদেরকে, ফ্রি অফ কস্ট। সেখানে এই সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার এবং কালচারাল সেক্টর, এই সমস্ত সেক্টরগুলো নন প্রফিটেবল, এটা সাবসিডি দিচ্ছে গভর্নমেন্ট সব জায়গায়। আমার মনে প্রতিবন্ধীদের ডেভেলপমেন্টে, প্রতিবন্ধীদের জন্য সোশ্যাল ওয়েলফেয়ার সেক্টরে এরকম সাবসিডি দিয়েই এদের ডেভেলপমেন্ট চিন্তা না শেখ করলে আব্দুল সালাম, যে প্রফিট করা যাবে কেবল না কিন্তু কিছু। টাকা দিয়ে মাপা যায় না, না। এটা জাতি গঠনে, সামাজিকভাবে কিন্তু অনেক ধরনের লাভ আছে, সেটা ভাবতে হবে। টাকার অঙ্কে প্রফিট না আসলে। না, জি ঠিকই। এবং উন্নয়ন ভাবনার যে আপনার যে ব্যাপারটা, উন্নয়নটা তো একেবারে একটা বড় একটা জিনিস। জি, আমরা অবশ্য যেহেতু একটু ক্রীড়ার সাথে জড়িত বিধায় সরাসরি ক্রীড়ার কথা বললাম। আপনার আমাদের শিক্ষার ব্যাপারটা সেখানে তাকান, এদের প্রতিবন্ধীদের চলাচলের জায়গাটা একটু দেখেন, এদের পাবলিক ইউটিলিটিসগুলো দেখেন, এদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধাগুলো দেখেন, দেশের আইনগুলো দেখেন। এই সব জায়গায় কিন্তু একটু স্ক্রুটিনির দরকার আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই মাত্র আপনার আজ 32 বছর পরে এসে আমি এবার দেখলাম প্রতিবন্ধীদের জন্য ওঠার জন্য একটু র্যাম্পের ব্যবস্থা সুযোগ, করেছে। র্যাম্পটা তারা হচ্ছে আপনার করে দিয়েছেন আজ 2016 বা 17 সালে এসে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিল্ডিংয়ে কি, আমি একটা ইনস্টিটিউটের আমি পরিচালক, সেখানে এই প্রতিবন্ধীরা আমার এখানে যায়, আমি এবং আমার আপনার কর্মচারী ওদের এই হুইল চেয়ারগুলো ধরে, হ্যাঁ, হাত ধরে উঠায় তাকে আমি 3 তলায়। কিন্তু বিল্ডিং আইনে কিন্তু বলা আছে 2008 পর থেকে এই যে বিল্ডিং কোডগুলো, রাইট, মানা এই বিল্ডিং কোডগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার এই কোড যদি আপনার না মানে, তাহলে আর মানবে কি? কাউকে না কাউকে তো পায়োনিয়ার রোলটা প্লে করতে হবে। উনি এখানে ঢুকেই আপনার এই প্রতিষ্ঠানের কথাই বলছিলেন যে আমি এখন যদি আবার ওয়াশরুমে যদি যেতে হয়, টয়লেট যদি লাগে, হোয়াট শুড আই ডু? অথচ ঠিক আছে, আমি বিকল্প তো একটা ব্যবস্থা আমাকে রাখতে হবে, সে বিষয়গুলো কিন্তু আমরা রাখি না। কাজে উন্নয়নের জায়গাটা প্রতিবন্ধীদের নিয়ে, প্রতিবন্ধীদের প্রতিনিধিত্বকারী মানে প্রতিনিধিত্ব নিয়েই এই প্ল্যানগুলো গভর্নমেন্টের করা উচিত, আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে করা উচিত। এমনকি আমার পরিবারে আজকে আপনি প্রথমেই জিজ্ঞেস করছিলেন যে প্রতিবন্ধী শুমারিটা কেমন, উনি বলছেন যে 15 লাখ। আসলে আপনার আমার জানা মতে আপনার বিভিন্ন সূত্রগুলো বলে বাংলাদেশে কিন্তু 8 to 10% প্রতিবন্ধী আছে। অনেক পরিবার আছে যারা আপনার লুকিয়ে যায়। উনি বলছিলেন যে আসলে কেউ বলতে চায় না আর কি, নিজের ছেলে মেয়ে প্রতিবন্ধী, এগুলো অনেকে, এবং আলটিমেটলি বাবা মা পর্যন্ত আপনার এক পর্যায়ে উপেক্ষা আপনার শুরু করে। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ।
এবং এই চ্যালেঞ্জগুলো যে প্রতিবন্ধী, সে আমার অন্য একটা ছেলে, অন্য একটা মেয়ে, যেমন আমার প্রতিবন্ধী ছেলেটিও, প্রতিবন্ধী মেয়েটিও আমার জন্য কিন্তু আপনার ব্লেসিংস হতে পারে। এবং এরা তো অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বুদ্ধিমান। আজকে আমি জানি আমাদের যিনি ভাইস প্রেসিডেন্ট জনাব আশফাক কবিরের একটা মেয়ে, উনি প্রতিবন্ধী। এই মেয়েটির আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভুটানে আপনার যে ছবিগুলো দেখানো হবে, হ্যাঁ, এইটা এক্সিবিশনটা কিন্তু আপনার তার ছবি নিয়ে দেখানো হবে। বাহ, আমি শেখ আব্দুল সালাম, আমার ছবি নিয়ে তো সে আপনার লেভেল পাস করেছে এবং সে আপনার এই ইয়েতে লেখাপড়া করে আপনার ও লেভেল পাশ করা মেয়ে আর কি। কাজেই এই সমস্ত আপনার ট্যালেন্টগুলোকে আমরা স্বীকার না করার কোনো কারণ নাই, বরং এদের স্বীকার করতে পারলেই আমাদের আপনার যেমন একটা এগ্রিগেট ন্যাশনাল উপযোগিতা বৃদ্ধি পাবে, এদের অবদানকে স্বীকার করতে পারলে আমাদের কিন্তু জাতীয় আয়ও সেখানে একটা আপনার প্রবৃদ্ধির জায়গা আপনার তৈরি হবে। কাজেই আমার তো মনে হয় যে এদের উপেক্ষা করার তো কোনো প্রশ্নই ওঠে না। এবং প্রতিবন্ধী হিসাবে আদতে আসলে এরা প্রতিবন্ধী, তো আমিও তো প্রতিবন্ধী। আমি আপনার 5 ফিট 6 ইঞ্চি লম্বা, আপনি আমাকে 5 ফিট 7 ইঞ্চি হতে বলেন তো, আমাকে মেরে গুলি করে ফেলান তো, আমি পারবো? আজকে সুমিত আপনার 96 রান করেছে, আমি নন প্রতিবন্ধী, একটা সকল ক্রিকেট প্রতিবন্ধী, হয়তো আপনি স্কোর করতে পারবেন আমি তো ক্রীড়া প্রতিবন্ধী, আমি কি স্কোর করতে পারবো? কাজে প্রতিবন্ধিত্ব আমাদের জীবনের সবারই আছে, প্রতিবন্ধিত্ব আমাদের জীবনের সবারই আছে কোনো কোনো ক্ষেত্রে। কাজেই এই বিষয়টি এভাবে একটু বৃহৎ পরিলেখ, বৃহৎ আউটলাইন নিয়ে যদি আমরা দেখি, এতে আলটিমেটলি সমাজেরই আপনার মানে ইয়ে হবে, উপকার হবে, মানবতারই হচ্ছে। এদেরকে বিচ্ছিন্ন বিযুক্ত ওনারাকে মেইন স্ট্রিমিং করতে হবে, স্রোতধারায় তাদেরকে সংযুক্ত করতে হবে। সালমা যদি বলেন, পাকিস্তানের মুনিবা নিশি আপনি দেখেছেন যে হুইল চেয়ার থেকে কি বিখ্যাত মডেল হয়েছে, সে কি অসাধারণ সে মোটিভেশনাল স্পিচ দিয়ে বেড়ায়। তো আপনি যদি বলেন যে প্রতিবন্ধী আবার নারী, একটা জেন্ডার প্রেক্ষাপট আছে কিনা প্রতিবন্ধিতা? অবশ্যই আছে। উন্নয়ন ভাবনায় আসলে আমি আরো কিছু জিনিস যোগ করব। তবে নারীরা তো অবশ্যই আরো একটা ভালনারেবল সিচুয়েশনে আছেন, কারণ নারী হিসেবে আমাদের সমাজে এমনিতেই মানুষকে হেয় করা হয়। তারপর সেই নারীর যখন প্রতিবন্ধিতা থাকে, তখন তো তার জন্য আরো সবগুলো দরজাই বন্ধ হয়ে যায়। আপনি যখন দেখেন যে বাংলাদেশে আজকে নারীদের যে অবস্থা, নারীরা কিন্তু আপনি যদি টপ জায়গাগুলোতে দেখেন, সব জায়গায় কিন্তু আপনি নারীদের খুঁজে পাবেন। কিন্তু সেই একই জায়গা থেকে আপনি যদি দেখেন যে নারী অধিকার নিয়ে অনেক সোচ্চার মেইন স্ট্রিমের যারা, সেই নারীরাও কি প্রতিবন্ধী নারীদের কথা বলছেন না, কারণ তারা চিন্তাই করছেন না যে প্রতিবন্ধী নারীও এই নারীদেরই অংশ। আমাদের নারী উন্নয়ন নীতিকে বলা আছে প্রতিবন্ধী নারীদের বিশেষভাবে আছে, নারী উন্নয়ন নীতিমালায় প্রতিবন্ধী নারীদের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন সুযোগ সুবিধার কথাগুলো বলছি, তখন কিন্তু প্রতিবন্ধী নারীদের মাথায় রাখছি না। আর সার্বিকভাবে যে উন্নয়নের কথাটা বলা হচ্ছে, সেই জায়গাতে আমি একটু বলবো যে ক্ষমতায়ন একটা বড় জিনিস, প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়নটা খুব জরুরি। এখন দেখেন, আজকে আপনাদের অফিসের আসার সময় আমি যেই জিনিসটা ফেস করলাম, সামনে যে সিঁড়িগুলোর কথা, আমার মতো একজন কেউ যদি আপনাদের ম্যানেজমেন্ট কমিটিতে থাকতো, তাহলে কিন্তু তিনি অবশ্যই এই জিনিসটা ভাবতেন এবং সেটা অবশ্যই উনি করাতেন। তো আমরা যেই বিল্ডিংগুলো দেখছি, সেই বিল্ডিংগুলোতে আমরা ম্যাক্সিমামই খেয়াল করছি, এক নাম্বার হচ্ছে যে আমি যখন একটা ভুলভাবে আমি বিল্ডিংটা তৈরি করছি, আমার জন্য কোনো শাস্তির ব্যবস্থা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে ওই ম্যানেজমেন্ট বডিতে আমার মতো কেউ নেই যে আমার মতো করে কথাগুলো ভাববে, আমার বিষয়টাকে বুঝবে বা জানবে, বা নিজেই একজন প্রতিবন্ধী মানুষ। আজকে তিনি যদি থাকতেন, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। সিদ্ধান্ত গ্রহণ সব প্রক্রিয়াটা ইনক্লুসিভ হওয়া উচিত, কাউকে বাদ দেওয়া যাবে না, তাদের চোখ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, মনিটরিং বলেন, আপনি বাস্তবায়ন বলেন, আপনি মানে সার্ভেলেন্স বলেন, যেটাই বলেন, প্রতিবন্ধী মানুষকে থাকতে হবে। আরেকটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি সিআরপিটি দেখেন, যেটার আলোকে হচ্ছে আমাদের এখন ল আছে, প্রতিবন্ধী ব্যক্তি সুরক্ষা আইন যেটা, তো এইটার আলোকেও আপনি যদি দেখেন, আমাদের আসলে এখন একটা এমন একটা বডি দরকার যারা হচ্ছে আমাদের সব কিছুকে সমন্বয় করবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন যেই দাবিটা তুলছি, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীরই বলা, যে প্রতিবন্ধী উন্নয়ন ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর,
আমরা অধিদপ্তরের কথা বলছি, কারণ 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটার উদ্বোধন করেছিলেন। সামনে তো জুন মাস বাজেট শুরু হবে, আপনার কি বাজেট নিয়ে কি অর্থমন্ত্রীর সঙ্গে দেন দরবার করবেন কিনা? হ্যাঁ, অবশ্যই করব। এবং আমাদের সেটা কি প্রতি বছর করা হয়? হ্যাঁ, করা হয়, কিন্তু আমরা প্রতি বছরই আমরা আমাদের পক্ষ থেকে দাবি নিয়ে যাই, কিন্তু সেইভাবে আসলে মানা হয় না। তবে এবারের বাজেটে প্রবেশগম্যতা খাতে 100 কোটি টাকা রাখা হয়েছে, এটা একটা ভালো দিক। আর আমরা আশা করছি যে প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তরটা খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। এটার জন্য আমরা আসলে সারা দেশব্যাপী মানববন্ধন করছি যে এটা যেন বাস্তবায়ন হয়, এবং আপনাদেরকেও আমরা আহ্বান জানাবো যে আপনাদের জায়গা থেকে আপনারা যেন সোচ্চার হন এই প্রতিবন্ধী ব্যক্তি অধিদপ্তরে। মিস্টার সাগর, আমার যে ব্যাপারটা, আমি একজন আয়কর আইনজীবী হিসেবে আমি গভর্নমেন্টের ভালো একটা রেভিনিউ ইনকাম করে দিই, গভর্নমেন্টের ফান্ডে দিই। যাদের মনে করেন ট্যাক্স দেয় না ওদেরকে ইনফ্লুয়েন্স করি যে গভর্নমেন্টের ট্যাক্স দিলে তোমার বেনিফিট আসবে, এই বোঝাই। কিন্তু আবার ট্যাক্স অফিসের এখন আমরা যখন যাই তখন অনেকেই আবার পজিটিভলি আমাদেরকে এনকারেজ করে যে আপনি এরকম আসছেন, আপনার কাজটা আমি তাড়াতাড়ি করে দিই। আবার সবাই মোটামুটি এই জিনিসটা আমার ভালো লাগে যে, এবং গভর্নমেন্টের জন্য যখন আমরা করতেছি, এখন কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়, যেমন গুলশান এরিয়া আপনি রিক্সায় যাইতে পারবেন না, বাসে তো একটা আছে সিরিয়াল, অনেক হাঁটতে হয়। এইখানে সমস্যা হচ্ছে রিক্সা এক এলাকা থেকে আরেক এলাকায় যায় না। আপনি জানেন কি না, আমি ওই গুলশানের সিটি কর্পোরেশনের অফিসে যাই, রিক্সা নিয়ে গেলে রাস্তায় পুলিশ আটকায় দেয়, না আপনি ওইখান থেকে আরেকটা রিক্সা নিয়ে পরে যান। এই যে আমার হ্যাসেলগুলো হয়, এই জিনিসগুলো কিন্তু ভাবে না। এখন আমাদের যে মেয়র সাহেব আছেন উত্তরের, উনি ভালো করতেছেন, কিন্তু এই সুযোগগুলো আমাদের জন্য যারা প্রতিবন্ধী ওদের জন্য সমস্যা হয়। আমি গুলশান 2 নম্বরে আসবো সিটি কর্পোরেশন অফিসে, এখানে রিক্সা পাওয়া যায় না। দেখা যায় একটা আমি সিএনজি বলবো, এত কাছে সিএনজি যাবে না। তা আমি কিভাবে এই জিনিসগুলো ওভারকাম করব? জি, এ নিয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। তক্কাতক্কিতে আরেকবার বিরতি নিচ্ছি, কথা বলছিলাম প্রতিবন্ধীদের উন্নয়ন ভাবনা, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত। তক্কাতক্কিতে কথা বলছিলাম প্রতিবন্ধীদের উন্নয়ন ভাবনা। ফয়সাল খান সুমিত যদি বলেন, এই যে ক্রিকেটে প্রতিবন্ধীদের বিষয়টি আরো এগিয়ে নিতে চাই, কি কি করতে হবে সুপারিশ আকারে যদি আপনি বলেন? এটা যদি সবচেয়ে প্রথম যেটা দরকার হচ্ছে একটা আর্থিক নিশ্চয়তা বর্তমানে প্লেয়ার যারা আছে তাদের। এছাড়া একটা টুর্নামেন্ট, যে টুর্নামেন্টটা সারা বাংলাদেশ থেকে আমরা প্লেয়ার বাছাই করব এবং খেলার সুযোগ করে দিব। কারণ এইভাবে যদি যে না আগানো যায় তাহলে আমাদের এটা উন্নয়ন থেমে যাবে, খুব একটা বেশি আগাবে না। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে যে আমার মনে হয় আপনারা যখন যে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনার অনুষ্ঠানের মাধ্যমে যে 20 তারিখে আমাদের ফাইনাল যে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হল মাঠে আসবেন, দেখবেন অবশ্যই। এবং এর মধ্যে আমাদের এই টিমের মধ্যে লুকিয়ে আছে যে সাকিব তামিম লুকিয়ে আছে। তো আপনি একটু ঠিকমতো যদি আমরা গ্রুমিং করতে পারি, এরাও আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আপনাদের অনেক বড় বড় সাফল্য এনে দিছে, আগেও ইনশাল্লাহ আরও দিবে। জি, প্রকৌশলী মাকসুদুর রহমান, সুপারিশ আকারে যদি বলেন, বুলেট আকারে কি কি করতে পারে সরকার, মিডিয়া, সিভিল সোসাইটি, এনজিও, কে কি করতে পারে? জি, সরকারকে যেটা সরকার মাননীয় প্রধানমন্ত্রী অনেক করছেন, উনি চেষ্টা করছেন সবার দৃষ্টিভঙ্গিটা এদের জন্য পজিটিভ করতে, সেটা অনেক বড় বিষয়। সেটা উনি করছেন, উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ওনার চেষ্টা কোনো ত্রুটি নেই। আমাদেরকে যেভাবে সাহায্য করেছেন তা নাহলে তো আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু সিভিল সোসাইটি যারা আছে তারা কিন্তু এই প্রতিবন্ধীদের জন্য তাদের এই সিএসআরের একটা ফান্ড, আমার মনে হয় এই সমস্ত ইফেক্টিভ সেক্টরে, যেমন স্পোর্টসের ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, বিভিন্ন স্কুলিং যেগুলো হচ্ছে, যে অটিজম নিয়ে, অটিস্টিক চিলড্রেনদেরকে নিয়ে, যেমন আমি এই টুর্নামেন্টে যে সমস্ত অটিস্টিক চিলড্রেনদেরকে আমি নিয়ে গেছি, আমার ভাড়া করা বাস দিয়ে আমি নিয়ে গেছি। কোনো স্কুল তার ট্রান্সপোর্ট নাই এইভাবে, যেটা আপনি বললেন অ্যাক্সেসিবিলিটি তো নেই, অ্যাক্সেসেবল ট্রান্সপোর্টও নেই। একজন মা চিন্তা করে রিক্সা করে, মানে সিএনজি করে, ওদের কেউ নিতেও চায় না, যেটা সাগর বলল যে দৃষ্টিভঙ্গির একটা বিষয়। মনে করে যে এদেরকে নিয়ে গেলে বোধহয় পয়সা দিবে না, বা এরকম নানান ধরনের নেগেটিভ চিন্তা করে। আমরা জাতিগতভাবে অনেকটা পজিটিভ হয়েছি, দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আরও পরিবর্তন দরকার, বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য। এদের জন্য আরও উদার হওয়া উচিত,
এবং তাদেরকে আরও নিজের সন্তানের মতো মনে করা উচিত, নিজের পরিবারের মতো মনে করা উচিত। তাহলে যে নিজের পরিবারে একজন প্রতিবন্ধী সন্তান থাকলে যে দরদটা থাকবে, এই চিন্তা করে যদি আমরা সোশ্যাল ডেভেলপমেন্টটা করতে পারি, আমার মনে হয় সোসাইটিতে আর প্রতিবন্ধীদের জন্য আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। মিস্টার সাগর, অ্যাকচুয়ালি আমাদের করণীয়। সবারই এই আজকে মনে করেন অ্যাওয়ারনেস করার পরে আমাদের এই জিনিসগুলো সবার মনে বাসবে। মিডিয়া যদি এটা প্রচার করে যে আসলে আমাদের যে বাস আছে, যোগাযোগ ব্যবস্থার যে ইয়েগুলো, এখানে যদি একটু হেল্প করে, এরপরে মনে করেন আমাদের ওই সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশনের যে জিনিসগুলো আমাদের ফিল করি, যে বাসের যে ব্যাপারগুলো, ট্রান্সপোর্টের ব্যাপারগুলো, এগুলো একজন আমাকে মনে করেন সাপোজ আমার ট্রান্সপোর্টের ফেসিলিটিটার জন্য আমার এই আধা ঘন্টা দাঁড়ায় থাকতে হয়, 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। মজার ব্যাপার কি দেখেন, একটা লোক আমার কাছ থেকে বেশি টাকা চায়, এইটা হলো সবচেয়ে মজার ব্যাপার। যেমন আমি ট্যাক্সের কাজ করি, একজন অন্য জায়গায় যদি এক জায়গায় বেশি টাকা দেয়, 10,000 20,000 টাকা দেয়, আমার কাছে আসলে মনে হয় যে 2,000 টাকা দিই ওকে, কেন তুমি কি কাজ করতেছো? আমি কাজটা কিন্তু ঠিকই সার্ভ করে দিচ্ছি, কিন্তু আমার কাছে যখন আসে তখন ওই কম দেওয়ার জন্য চেষ্টা করে। আবার যখন আমি একজনকে পে করব তখন ওরা বেশি নিতে চায়, যেন বাস ভাড়া, রিক্সা ভাড়াও বেশি নিতে চায়, সেটাই বেশি। হ্যাঁ, মনে করে যে আমাকে একটা উদ্ধার করলো, কিন্তু আমাকে মানে আপনার যদি যোগ্যতা সহযোগিতা মেধার সেই সম্মানটা তারা করছে না আসলে। না, যেটা শুরুতে বলেছিলেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সালমা মাহবুব যদি বলেন করণীয় কি? আমি যেটা বলবো যে আমাদের কথার মধ্যে বারবারই এসেছে অ্যাক্সেসিবিলিটির কথা। অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে আমাদের নতুন একটা বিল্ডিং কোড পড়ে আছে অনেক দিন গণপূর্ত মন্ত্রণালয়ে। এটা আমরা প্রায় 2-3 বছর ধরেই ট্রাই করছি যেটা পাশ হোক, কিন্তু কোনো কারণে এটা শুধুমাত্র গণপূর্ত থেকে আইন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে গণপূর্ত, এভাবেই চলছে, ফাইল চালাচালি চলছে। এটা বাস্তবায়ন হচ্ছে না, এটা দ্রুত বাস্তবায়ন দরকার। না হলে হচ্ছে কি যে এই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে ইভেন 2008 সালের পরেও, বিল্ডিং কোড থাকা সত্ত্বেও 2008 সালের পরেও যেই বিল্ডিংগুলো আমাদের জন্য অ্যাক্সেসিবল হচ্ছে না, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা আসলে নেওয়া যাবে না। এটা বাস্তবায়ন হোক, এটা আমরা চাচ্ছি। আরেকটা হচ্ছে যে সমস্ত সরকারি যে সমস্ত কমিটিগুলো আছে, যেখানে প্ল্যানিং হয়, মনিটরিং হয়, সেই জায়গাগুলোতে প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্বটা আমরা চাচ্ছি। আরেকটা যেটা চাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, যেটা সাগর ভাই বলেছেন। ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আসলে সরকারের ভিন্নভাবে চিন্তা করা দরকার। সরকার মনে করছেন যে গণপরিবহন আনলে পরে অনেক মানুষের ভিড়ে ওখানে প্রতিবন্ধী মানুষ উঠতে পারবে না, বিশেষ করে যারা হুইল চেয়ার ব্যবহার করেন তারা র্যাম্প দিলেও সেখানে উঠতে পারবেন না। ধরেন যদি নাও পারেন তাহলে তা বিকল্প ট্রান্সপোর্ট সিস্টেম এখানে লাগবে। বিকল্প কিছু গাড়ি সরকারের সাবসিডি দিয়ে হলো ওখানে নামাতে হবে, পাইলট প্রজেক্ট হিসেবে নামানো যেতে পারে, যেগুলো আসলে এগুলোর ডিমান্ড আছে কিনা। কারণ প্রতিবন্ধী মানুষ এখন চাকরি করছেন, প্রতিবন্ধী মানুষ এখন লেখাপড়া করছেন, তারা ঘর থেকে বের হয়ে আসছেন, কিন্তু কি পরিমাণ কষ্ট করে তারা যে রাস্তায় চলাফেরা করছেন। ট্রান্সপোর্ট এখন কিন্তু উবার সার্ভিস কিন্তু খুব দারুণ ভাবে চলছে। উবারের বাইরে এরকম স্পেশাল একটা উবারের মতো সার্ভিস কিন্তু সরকারের উবারের যে বাইরের গাড়িগুলো, উবারের গাড়িগুলোতে র্যাম্প সিস্টেম আছে। কিছু গাড়ি আপনারা সেইভাবে আনতেই পারেন, যেগুলো পাইলট প্রজেক্টে বিভিন্ন রাস্তায়, ইউরোপে তো আমরা দেখেছি বাসে আস্তে করে নেমে চলে আসে, তারপর উঠে যাচ্ছে। যিনি এফোর্ড করতে পারছেন তিনিও তো গাড়ি পাচ্ছেন না, তিনি সেই গাড়িটা নিতে পারেন, তিনি সেই গাড়িটা ভাড়া নিলেন, কিন্তু আমার ক্ষমতা আছে তারপরও আমি সেই গাড়ি নিতে পারছি না, কেন আমার জন্য সেই রাস্তায় গাড়ি থাকবে না? আমরা কিন্তু অনেক দিন ধরেই এই ট্রান্সপোর্টের কথা বলে আসছি। প্রতিবন্ধী মানুষ নানাভাবে বলে আসছে যে আমাদের জন্য কিছু ট্রান্সপোর্ট দেন। সিএনজিতে উঠতে পারি না, রিক্সায় উঠতে পারি না, কোনো কিছুতে যাওয়ার কোনো উপায় নেই। কখনো কখনো দেখা যায় যে রাস্তায় অনেকখানি হুইল চেয়ার চালিয়ে এসে আমাকে সিএনজি নিতে হয়, সিএনজি যাবে না। তো এই যে সিস্টেম, এই যে মানে ব্যবস্থাগুলো, এগুলোর পরিবর্তন আমরা চাই। এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রীদের সঙ্গে আপনারা দেন দরবার করতে পারেন কিনা? করেছি, আমরা করেছি, ওনারা তো প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু আসলে বাস্তবায়ন হচ্ছে না। যে আমার মনে তারপর হতাশ হওয়ার সুযোগ নেই, বারবার কথা বলতে হবে। প্রফেসর শেখ আব্দুল সালাম, আপনি যদি বলেন সার্বিকভাবে আর কি করা যেতে পারে? আসলে আমি সার্বিকভাবে প্রতিবন্ধিত্ব নিয়ে আমি যেহেতু কাজ করি না, আমার এমন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আছে বলে আমি আপনার এটা দাবি করতে চাই না। আমি ইতিমধ্যে আপনার তো ক্রীড়ার কথা বলেছি, শিক্ষার কথা বলেছি, চলাচলের কথা বলেছি, পাবলিক ইউটিলিটিসের কথা বলেছি, প্রাতিষ্ঠানিক সুযোগের কথা বলেছি, এবং এটা আমার অন্যান্য কলিগ যারা প্রতিবন্ধী মানুষ তারাই বরং তাদের উপলব্ধি বোধ থেকে, তাদের
প্রতিদিনের সংগ্রাম থেকে তারা এই কথাগুলো বলেছেন। আমি যেহেতু কাজ করি আপনার বাংলাদেশ এই যে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটটা নিয়ে, জি, আমি আমার সংগঠনের কিছু প্রতিবন্ধিত্বের কথা বলি। সেটা হলো যেমন সুমিত বলতেছিলেন যে আমাদের দেখেন একটা যদি ট্যালেন্ট হান্ট যদি করতে যাই, আমরা একটা জেলায় 11 জন মানুষ পাই না, আমাদের তো 8টা জেলা মিলিয়ে এক জায়গায় হইতে আমরা করতে হয়। আমাদের আপনার বাংলাদেশ ক্রীড়া পরিষদের নিয়ম আছে যে প্রতি জেলায় জেলায় যদি সংগঠন না থাকে তাহলে তারা এটাকে অ্যাসোসিয়েশন কিংবা ফেডারেশন করবেন না আর কি। আমি আমাদের যারা এই রাজন্যবর্গ অথবা যারা এই নিয়ম নীতিগুলো করেন তাদেরকে বাস্তবতার কাছাকাছি এসে একটু ভাবনার জন্য আমি আহ্বান জানাই। এবং আমাদের এই সংগঠনটার আসলে আপনার আইদার জাতীয় ক্রীড়া পরিষদ অথবা স্পোর্টস মিনিস্ট্রি অথবা বিসিবি তার একটা অভিভাবকত্ব দরকার। কারণ ইটস এলিফ্যান্ট গেম, একটু বলেছে এটা আমার ওই ক্যারামের মতো 5,000 টাকা দিয়ে আমি একটা টুর্নামেন্ট হতে পারি না, 5 লাখ টাকা লাগে আর কি। তো শুধু অনেক সময় আমাদেরকে বিদেশে যখন যায় তখন হচ্ছে আমাদেরকে জিও দেওয়ার মতো কেউ নাই। আমাদেরকে প্রথম 1-2 বার তো মিথ্যা কথা বলে যেতে হয়েছে এবং আমরা বলেছি যে আমরা বেড়াতে যাচ্ছি, যেহেতু তাজমহল দেখতে যাব। তো এটা তো ঠিক না। পরবর্তীতে পর্যায়ে হয়েছে, আমি ধন্যবাদ জানাই, পরবর্তীতে বিসিবি আমাদের সঙ্গে এগিয়ে এসেছিলেন। আমাদের মাঠ নাই, আপনি ক্যান ইউ ইমাজিন ট্রাই নেশন এমন একটা আকর্ষণীয় একটা ব্যাপার মানে এখানে ঘটছে। আমাদের ভাগ্যিস ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের জগন্নাথ হল মাঠটা আমাদের ব্যবহার করতে দিচ্ছে। আমরা তো মানে এমনি হান্টে বা আপনার এমনি অনুশীলন তো করতে পারিই না, এমন একটা ত্রিদেশীয় একটা টুর্নামেন্ট করার মতো আমাদের আপনার বিসিবি কিংবা আপনার গভর্নমেন্টের কত ফ্যাসিলিটিস কি আছে, কিন্তু কেউ আমাদের জন্য আপনি এগিয়ে আসেনি। বরং 2-1 চলে, তাদের প্রত্যেকেরই সেখানে খেলা আছে, তাদের আপনার টুর্নামেন্ট আছে, তাদের সেখানে প্রশিক্ষণ আছে। কাজেই এই যদি প্রতিবন্ধী ক্রিকেটটা আমি এইটাকে নিয়ে খুবই কিন্তু স্বপ্ন দেখি। এটা আজকে আপনার শুধু সাউথ এশিয়া না, এটা আগামীতে এশিয়ান গেম হবে। এশিয়ানটা হবে আপনার দিল্লিতে বা আগ্রাতে কোথাও আর কি। সেখানে আমাদের যাওয়ার জন্য প্রস্তুত নিতে হবে, আমাদের মাঠ নেই। সামনে হচ্ছে আবার আপনার বর্ষাকাল, আমাদের আপনার ইন্টারন্যাশনাল আছে, কারণ এটা আপনার ইংল্যান্ডে দল আছে, এটা আপনার অস্ট্রেলিয়াতে দল আছে, একসময় কিন্তু এটা ইন্টারন্যাশনাল কোনো একদিন এটা ওয়ার্ল্ড কাপ হবে। এবং আমি আপনাদের মাধ্যমে এই জাতিকে জানাতে চাই আমাদের প্লেয়াররা কিন্তু সেই ওয়ার্ল্ড কাপের স্বপ্নটা তারা দেখছেন। কাজেই সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমাদের যা যা লাগে এগুলো আপনার সরকার হোক, বিসিবি হোক, জাতীয় ক্রীড়া পরিষদ হোক, বিত্তবান মানুষ হোক, গণমাধ্যম হোক, আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে আহ্বান জানাই, প্লিজ আপনার এটা অত্যন্ত একটা, এখানে কোনো লোকসান নেই। এখানে আপনার এই আমরা 3 নাম্বার হচ্ছি না, সব জায়গায় আমরা 1 নাম্বার হচ্ছি। এই 1 নাম্বারটা জাতির জন্য ধরে রাখেন, এই জাতীয় পতাকাকে আরও উজ্জ্বল করার জন্য, আরও পথ করে উড়াবার জন্য আপনারা সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসেন। আর আমাদের যদি সম্ভব হয় একেবারে ইমিডিয়েট টাস্ক হিসেবে আপনাদের টেলিভিশন চ্যানেল সহ আমি বাংলাদেশের সকল চ্যানেলের যারা আছেন তারা এই আলোচনা যারা শুনবেন, আপনারা আপনাদের উদ্যোগের এগিয়ে এসে বলেন যে আমরা 20 তারিখের খেলাটা আমরা হচ্ছে আপনার এটা লাইভ আমরা দেখাবো। রেডিওগুলো হতে পারে, 20 তারিখের খেলাটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল মাঠে। আমি আপনার মাধ্যমে, আপনাদের টেলিভিশনের মাধ্যমে আমি সবাইকে এটা দেখার জন্য আমন্ত্রণ জানাই। এবং আপনি যে এমন একটা বিষয় নিয়ে আজকে আমাদেরকে এই সুযোগটা করে দিলে, আমি এটা দিস ইজ অন কাইন্ড অফ দায়িত্ব আসলে আমাদের যার যার থেকে দায়িত্ব আসলে রেসপন্সিবিলিটি, এই যে রোলটা এটা অত বড় কম কিসের, এটা তো একটা বিশাল ব্যাপার। আমি বিশেষ করে আমার আপনার বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দি ফিজিক্যালি চ্যালেঞ্জড এর পক্ষ থেকে আমরা এই দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। 5 জনকে অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। সামনে ফাইনাল, ক্যাপ্টেন আমরা আশা করছি যে এটা আপনারা চ্যাম্পিয়ন হবেন, বাংলাদেশের জন্য আরো গর্ব বয়ে আনবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। সমাজ, অর্থনীতি আর রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য দরকার চলমান ঘটনার অনুপুঙ্খ বিশ্লেষণ ও নির্মোহ আলোচনা, দরকার প্রাণবন্ত বিতর্ক মুক্ত প্রান্ত সংলাপ। আমরা বিশ্বাস করি বুদ্ধিবৃত্তিক বিতর্ক সৃজনশীল হবে ঠিকই, কিন্তু কখনো কখনো তা নির্মম হতে পারে। তক্কাতকি তেমন একটি বুদ্ধিবৃত্তিক মঞ্চ নির্মাণে প্রয়াসী। অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে ইমেইল করুন তক্কাতকি@দীপ্ত.tv-তে। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।